নমস্কার, চাঁদনি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনারা শুনছেন একটি অসাধারণ গল্প, রাজ মুকুট। চন্দ্রবতী দ্রুত নিজেকে সামলে নিয়ে অগ্নিসিংহকে দূরে ধাক্কা দিয়ে বলল, পিছনে সরে যাও, খবরদার আমার কাছেও যদি এসেছো তো। অগ্নিসিংহ টলমল করে পিছনে সরে গেল। আমি তো এতক্ষণ দূরেই দাঁড়িয়েছিলাম, ও হেসে বলল, কিন্তু তোমাকে এভাবে পড়ে যেতে দেখে কাছে আসতে হলো। দেখো দেখো, এমনিতেও আমি নিজেই তোমার জন্য অপেক্ষা করছিলাম। চন্দ্রবতী হাঁপাতে হাঁপাতে বলল, কারণ কারণ আমি জানতাম তুমি আমার কাছে অবশ্যই ফিরে আসবে, কিন্তু তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও। আমার মহামারীর সংক্রমণ হয়েছে, সোনাল আমার জন্য ওষুধ আনতে গেছে। তোমার এখানে থাকার কথা যদি বীরেন্দ্র প্রতাপ জানতে পারে, তাহলে তাহলে তুমি খুব মুশকিলে পড়ে যাবে। সেই সেই জন্য। ওর কথা শেষ হবার আগেই অগ্নিসিংহ গম্ভীর স্বরে বলল, হ্যাঁ, তো আসতে দাও ওকে। আমি কাউকে ভয় পাই নাকি? তুমি তুমি কেন বুঝতে পারছো না? চন্দ্রাবতী ঝাঁঝিয়ে উঠে বলল, ও ও ও যদি তোমাকে আমার সাথে দেখে নেয়, তোমার প্রাণ তো যাবেই, আমার চরিত্রের উপরও সন্দেহ করতে শুরু করবে। বলার পর ও চুপ করে গেল আর দ্রুত এগিয়ে গিয়ে ঘরে রাখা একটা সিন্দুক খুলল। নাও নাও, এটা তোমার বিষের ওষুধ। চন্দ্রবতী জড়িবুটির একটা ছোট পুঁটুলি বার করে অগ্নিসিংহকে দিয়ে বলল, এটা পিষে মিশ্রণ বানিয়ে নিও, আর রোজ অল্প অল্প মাত্রায় খেও। 10 দিন পর তোমার শরীরের সব বিষ শেষ হয়ে যাবে। কিন্তু অগ্নিসিংহ পুঁটুলি ছুঁলো না। ও চন্দ্রবতীর কাছে আস্তে আস্তে বলল, আমার মৃত্যু চিন্তা আমার আগেও ছিল না, আর এখনো নেই, কিন্তু তুমি এত চিন্তা কেন করছো? তোমার এই উদ্দেশ্য জানার জন্য আমি এখানে এসেছি। তুমি জানতে পেরেছো যে আমি বীরেন্দ্র প্রতাপের শত্রু, একজন হত্যাকারী। তাহলে তুমি বীরেন্দ্র প্রতাপের বিরুদ্ধে গিয়ে আমাকে কারাগার থেকে পালাতে সাহায্য করলে কেন? চন্দ্রবতী এক পলকের জন্য চুপ করে রইল, তারপর দৃঢ়তার সঙ্গে বলল, আমি বীরেন্দ্র প্রতাপের বিরুদ্ধে নই, আমি শুধু তোমার সঙ্গে সওদা করতে চাই, প্রাণের বদলে প্রাণের সওদা। এই জড়িবুটি নাও আর নিজের প্রাণ বাঁচাও। বিনিময়ে তুমি আমাকে কথা দাও, তুমি বীরেন্দ্র প্রতাপের প্রাণ কখনো নেবে না। অগ্নিসিংহ এ কথা শুনে চমকে উঠল, চিন্তিত নজরে চন্দ্রবতীকে দেখতে লাগলো। ওদিকে সোনাল দৌড়ে বীরেন্দ্র প্রতাপের ঘরের বাইরে এসে পৌঁছলো, কিন্তু ওখানে তালা লাগানো ছিল। মহারাজ কোথায়? সোনাল ওখানে দাঁড়ানো পাহারাদারকে জিজ্ঞাসা করলো। এই ঘরের চাবি কার কাছে আছে? এক্ষুনি দরজা খোলো। পাহারাদার জবাব দিল, মহারাজ তো কুমার সূর্য প্রতাপের সঙ্গে সৈনিকদের শিবিরে গেছেন, জানি না কতক্ষণে আসবেন। আর ঘরের চাবির বিষয়ে আমি কিছুই জানি না, হতে পারে মহামন্ত্রীর কাছে আছে। ওর পুরো কথা না শুনেই কিন্নর সোনাল দেওয়ান খানার দিকে দৌড়লো, কিন্তু মহামন্ত্রী ওখানেও ছিল না। ঘাবড়ে যাওয়া সোনাল ওকে এখানে ওখানে ডাকতে ডাকতে রাজমহলের এখানে ওখানে খুঁজতে লাগলো। সোনালকে এত চিন্তিত দেখে কিন্নর অবনী খুশিতে নাচতে নাচতে মোহিনীর কাছে এসে পৌঁছলো। লাড্ডু বিলি করুন রানীমা, আপনার কাজ পূর্ণ হয়ে গেছে। ও আনন্দ করতে করতে বলল, মহারানী মা মহামারীর গ্রাসে এসে গেছে। সোনাল পুরো রাজমহলে দৌড়াদৌড়ি করছে, আর যতক্ষণ না মহারাজের ঘরের তালা খোলা হবে ততক্ষণ ওষুধও পাবে না।
কথা শুনে মোহিনী কুটিল হাসি হেসে বলল, আর যতক্ষণে তালা খুলবে ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে। প্রজাদের সামনে খুব দেবদূত সাজছিল, মহামারীর চিকিৎসা খুঁজে এনেছিল। এখন দেখি ও নিজের চিকিৎসা কি করে করে। কথা বলে মোহিনীর চোখে চন্দ্রাবতীর জন্য ঘৃণা পরিষ্কার দেখা যাচ্ছিল। ওদিকে বীরেন্দ্র প্রতাপের অপর পাটরানী সুরেলাও চন্দ্রাবতীর অসুস্থ হওয়ার খবর পেয়ে গিয়েছিল। ওর কিন্নর প্রমীলা ওকে বলছিল, হায় হায়, অনর্থ হয়ে গেছে রানীমা, মোহিনী তো সাংঘাতিক ধূর্ত। আমি তো এটা ভাবছিলাম ও ওষুধে কোনো গন্ডগোল করবে, কিন্তু ও তো খোদ চন্দ্রাবতীর সঙ্গেই গন্ডগোল করে ফেলল। তাই? সুরেলা চমকে গিয়ে জিজ্ঞাসা করল, এমন কি করেছে ও? কিন্নর প্রমীলা ওকে তাড়াতাড়ি বলতে লাগলো, অতি সংক্রামিত রোগীদের পেয়ালার মধ্যে একটা পেয়ালা না ধুয়েই অবনী নিজের কাছে লুকিয়ে রেখেছিল। আমার মনে হয় ওই পেয়ালাই অবনী চন্দ্রাবতীর ঘরের পেয়ালার সঙ্গে পাল্টে দিয়েছে, আর ওই সংক্রামিত পেয়ালার ব্যবহার করে চন্দ্রাবতীকে মহামারীতে গ্রাস করেছে। কথা শুনে সুরেলা মুখ বেঁকিয়ে বলল, হ্যাঁ, এর মধ্যে কি এমন অনর্থ হয়েছে? আর চন্দ্রাবতীর যদি এই রোগ হয়েও থাকে তাতে কি হয়েছে? এর ওষুধ তো ও নিজেই খুঁজে এনেছে, তাছাড়া ও কিছু ওষুধ তো মহারাজের ঘরে এখনো রেখে দিয়েছে। কিন্তু ওর কথা কেটে দিয়ে প্রমীলা বলল, আরে আপনি মোহিনীকে কম ভাববেন না, এর কোনো উপায় ও আগে থেকেই খুঁজে নিয়েছে। আমি তো বলবো রানীমা, মোহিনীর এই কাণ্ড কেননা আমরা এক্ষুনি মহারাজকে গিয়ে বলে দিই। বোকার মতো কথা বলে না প্রমীলা রানী, সুরেলা ওকে রেগে গিয়ে বকে দিয়ে বলল, প্রথমে গিয়ে খবর নাও মোহিনী আর চন্দ্রাবতীর মধ্যে কার পাল্লা ভারী, তারপর আমি ঠিক করব মহারাজকে কি বলতে হবে। কথা শুনে প্রমীলা সঙ্গে সঙ্গে ওখান থেকে দৌড়ালো। ওদিকে একটা গলি দিয়ে সোনাল দ্রুত দৌড়চ্ছিল। মহামন্ত্রীজি, মহামন্ত্রীজি, মহামন্ত্রীজি! ওর উচ্চস্বর সারা রাজমহলে শোনা যাচ্ছিল। মহলে মহলে হট্টগোল পড়ে গেল। সব সৈনিক এবং পাহারাদার সোনালের পিছনে পিছনে দৌড়চ্ছিল। তখনই সামনের দিক থেকে বীরেন্দ্র প্রতাপকে আসতে দেখা গেল। মহারাজ, মহারাজ! ও জোরে জোরে চেঁচিয়ে ওর পায়ের উপর পড়ে গিয়ে বলল, মহারাজ, মহারাজ, মহারানীমাকে বাঁচিয়ে দিন, তাড়াতাড়ি ওষুধ দিন, ওনার ওই মহামারীর অসুখ করেছে। বীরেন্দ্র প্রতাপ একথা শুনে চমকে উঠল। কিন্তু কি করে হলো এটা? চন্দ্রাবতী এখন কোথায়? ও অবাক হয়ে জিজ্ঞাসা করল। সোনাল বলল, উনি নিজের ঘরেই আছেন, আমি সব প্রশ্নের উত্তর দেব, আগে আপনি ওষুধ নিয়ে ওনার কাছে চলুন। বীরেন্দ্র প্রতাপ দ্রুত ওর ঘরের দিকে যেতে যেতে বলল, চাবি মহামন্ত্রীর কাছে, এখন ওকে ডাকো। সোনাল ওর পিছনে যেতে যেতে বলল, আমি পুরো রাজমহল খুঁজেছি, মহামন্ত্রীর কোথাও কোনো খবর নেই। কথা শুনে বীরেন্দ্র প্রতাপ নিজের ঘরের দিকে দৌড়ালো। দরজার বাইরে পাহারাদার দাঁড়িয়েছিল। ও একজন পাহারাদারের থেকে বর্ষা কেড়ে নিয়ে এক ঝটকায় তালা ভেঙে দিল। ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে দ্রুত ওষুধের পাত্র তুলল আর সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়ল। ওষুধ থেকে খুব বাজে দুর্গন্ধ বের হচ্ছিল। হে ভগবান, ওষুধ তো নষ্ট হয়ে গেছে। সোনাল ঘাবড়ে গিয়ে বলল, এখন কি হবে মহারাজ? মহারানীমার চিকিৎসা কি করে হবে? বীরেন্দ্র প্রতাপ একদম ঘাবড়ে গেল। ও কিছু ভাবতে পারছিল না। ও সঙ্গে সঙ্গে পাহারাদারদের আদেশ দিল, পাহারাদার দৌড়ে যাও, প্রাসাদের সব সৈনিককে পুরো বিক্রমগড়ের চারদিকে ছড়িয়ে দাও, যে কোনো বৈদ্য হাকিম যাকেই পাবে তাকেই রাজমহলে নিয়ে এসো।
ও নিজের সাহস বাড়িয়ে আরো বলল, আর সোনাল, তুমি আমার সঙ্গে এসো। চন্দ্রাবতীর কাছে নিশ্চয়ই এর কোনো না কোনো উপায় আছে। একথা বলেই ও দ্রুত রানীমহলের দিকে দৌড়লো। সোনালও ওর পিছন পিছন দৌড়লো। এদিকে চন্দ্রাবতীর ঘরে দাঁড়ানো অগ্নি সিং এখনো চিন্তায় ছিল। ও চন্দ্রাবতীর চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, তুমি আমার সঙ্গে বীরেন্দ্র প্রতাপের প্রাণের সওদা করছো? ওকে আমার হাত থেকে বাঁচাতে চাইছো? কেন চন্দ্রাবতী? ও তোমার সঙ্গে প্রতিবার অন্যায় করেছে, তোমাকে প্রতি পদে পদে আঘাত করেছে। তুমি নিজের প্রাণ সংশয় করে রক্তপুষ্প আনলে, আর ও তোমাকে ফাঁসির শাস্তি দিতে চাইল, তাও আবার ওই ধূর্ত বজ্রকেতুর কথায়। অগ্নিসিংহ, তোমার এসবের সঙ্গে কোনো সম্পর্ক থাকার কথা নয়। চন্দ্রাবতী কঠিন স্বরে বলল। ওর চোখে অদ্ভুত এক আত্মবিশ্বাসের চমক ছিল। আমি তোমাকে বিষের ওষুধ দিচ্ছি, আর আমি জানি এটা তোমার খুবই প্রয়োজন, কারণ তুমি একজন বাগী। বাগী একটু একটু করে মরার থেকে নিজের লক্ষ্যের জন্য শহীদ হতে পছন্দ করে। এখন বলো, তোমার এই জড়িবুটি চাই না চাই না? অগ্নিসিংহ কিছু বলতে পারল না। ও চন্দ্রাবতীকে দেখতেই থাকলো। তারপর জড়িবুটি নিয়ে গম্ভীর স্বরে বলল, আমার লক্ষ্য পরিষ্কার, বিক্রমগড়ের সিংহাসন উল্টানো, আর এর জন্য বীরেন্দ্র প্রতাপের শেষ হওয়া দরকার। তাহলে তুমি আমার থেকে কথা নিয়ে আমার রাস্তা কেন আটকাচ্ছ? আর আমি জানি, যদি আমি এই কথা দিতে অস্বীকার করি, তাহলেও তুমি আমাকে মরতে দেবে না। সেজন্য সোজাসুজি বলো, তোমার উদ্দেশ্য কি? বিশ্বাস করো, আমি তোমাকে ধোঁকা দেব না, বরং প্রতি পদে পদে তোমার সঙ্গ দেব। আর সময় এলে বীরেন্দ্র প্রতাপের অত্যাচার থেকে মুক্তিও দেব। ওর কথার উত্তরে চন্দ্রাবতী একটা ফিকে হাসি হেসে বলল, নিজের লড়াই লড়তে আমি খুব ভালো করে জানি অগ্নিসিংহ, আর তোমার সাহায্য আমি নিশ্চয়ই নেব, কিন্তু সময় এলে। এখন তুমি যাও এখান থেকে। এ কথা বলার সঙ্গে সঙ্গে চন্দ্রাবতীর ভিতরে দুর্বলতা অনুভব করলো। আবার ও টলমল করে পড়ে যাচ্ছিল, কিন্তু আবার অগ্নিসিংহ ওকে ধরে ফেলল। তখনই ওখানে অনেকে দৌড়ানোর পায়ের শব্দ শোনা গেল। চন্দ্রাবতী ও অগ্নিসিংহ চমকে গিয়ে দেখল, সামনে বীরেন্দ্র প্রতাপ তলোয়ার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। পিছনে কিছু দেহরক্ষকও ছিল। ওর পাশে সোনাল দাঁড়িয়েছিল অবাক হয়ে। ও বড় বড় চোখ করে অগ্নিসিংহকে দেখছিল, যে তখনও চন্দ্রাবতীকে ধরেছিল। বীরেন্দ্র প্রতাপের মুখ রাগে লাল হয়ে গিয়েছিল। ওর চোয়াল শক্ত আর চোখ রাগে লাল। নিজের তলোয়ার ধুলিয়ে দ্রুত অগ্নিসিংহের কাছে এগিয়ে এলো। হঠাৎই অগ্নিসিংহ ওর তলোয়ার বার করে চন্দ্রাবতীর গলায় রাখল। কিছু করার আগে ভালো করে ভেবে নিও বীরেন্দ্র প্রতাপ, অগ্নিসিংহ কঠিন স্বরে বলল, না হলে চন্দ্রাবতীর প্রাণ নিতে আমি বিন্দু মাত্র দেরি করব না। বীরেন্দ্র প্রতাপ থমকে দাঁড়িয়ে পড়ল। চন্দ্রাবতী অসহায় ভাবে ওকে দেখছিল। ওর চোখ নীল হয়ে গিয়েছিল, মুখ শুকিয়ে গেছিল, কিন্তু বীরেন্দ্র প্রতাপ হয়তো এগুলোর দিকে খেয়াল করেনি, বরং কঠিন স্বরে চন্দ্রাবতীকে বলল, নগরের মাঝখানে সব প্রজাদের সামনে তুমি আমাকে জোর করেছিলে যাতে তোমাকে আমি বেকসুর প্রমাণ করি, আর তুমি এখন কত নির্লজ্জের মতো এই বিদ্রোহী অগ্নিসিংহের ঢাল হয়ে দাঁড়িয়ে আছো। না না, এই মিথ্যে। চন্দ্রাবতী কাঁপা গলায় বলল, আমি এখনো বেকসুর, আর আপনি এখান থেকে চলে যান। আমার গম্ভীর সংক্রমণ হয়েছে, যা দ্রুত ছড়িয়ে পড়ছে। আমার ওই ওষুধের দরকার। ওর পুরো কথা শেষ হওয়ার আগেই সোনাল কেঁদে বলল, হায় হায় মহারানী মা, সব ওষুধ খারাপ হয়ে গেছে। এ কথা শুনে চন্দ্রাবতীর চমক লাগলো। অগ্নিসিংহ চমকে উঠল, আর ও চন্দ্রাবতীকে জড়িয়ে ধরে পিছন দিকে সরে গেল আর জোরে চেঁচালো,
আমি চন্দ্রাবতীকে নিজের সঙ্গে নিয়ে যাচ্ছি বীরেন্দ্র প্রতাপ। আমাকে আটকাতে বা আমার পিছনে আসার চেষ্টা করবে না, না হলে আমি ওকে মেরে ফেলবো। একথা বলে অগ্নিসিংহ চন্দ্রাবতীকে কোলে তুলে নিল আর জানলা দিয়ে লাফিয়ে মহলের পিছন দিকে দৌড়তে লাগলো। দাঁড়াও অগ্নিসিং, দাঁড়াও! বীরেন্দ্র প্রতাপ গর্জন করে এর পিছনে দৌড়ালো। আজ আমি তোকে টুকরো টুকরো করে ফেলবো। কিন্তু ততক্ষণে অগ্নিসিংহ অন্ধকারে হারিয়ে গেছে। বীরেন্দ্র প্রতাপও দ্রুত দৌড়ে প্রাসাদের 4 দেওয়াল পেরিয়ে বাইরে বেরিয়ে এলো। কিছু দূরে ও একটা ঘোড়ার ডাক শুনতে পেল। বুঝলো এটা অগ্নিসিংহের ঘোড়া ছিল। ও চন্দ্রাবতীকে নিয়ে পালিয়ে যাচ্ছে। বীরেন্দ্র প্রতাপ সঙ্গে সঙ্গে একটা পাহারাদারকে দাঁড় করিয়ে তার ঘোড়া নিয়ে তাতে চড়ে বসলো এবং দ্রুত অগ্নিসিংহের পিছনে যেতে লাগলো। অনেক রাত হয়েছিল। নগরের বাইরে একটা সৈনিকদের শিবির লাগানো হয়েছিল। ঠান্ডা বাড়ছিল, সেই জন্য শিবিরের জায়গায় জায়গায় আগুন জ্বালানো হয়েছিল। এরকমই একটা অগ্নিকুণ্ডের পাশে বসে রাজকুমার সূর্যপ্রতাপ কয়েকজন সেনাপতির সঙ্গে কথা বলছিল। তখনই একটা ঘোড়া ছুটে এসে সেই শিবিরের বাইরে দাঁড়ালো। আরে সুমন্ত, তুমি এত রাতে তুমি এখানে কি করছো? এই ঘোড়সওয়ার সুমন্তই ছিল। সে রুক্ষতার সঙ্গে বলল, খুবই খারাপ ঘটনা ঘটেছে রাজকুমার। অগ্নিসিংহ মহারানীমাকে তুলে নিয়ে গেছে, আর মহারাজ একাই ওর পিছনে ছুটেছেন। আর মহলের বেশিরভাগ সৈনিক আশেপাশের গ্রামে বৈদ্য হাকিমের খোঁজে গেছে। একথা বলে সুমন্ত দ্রুত সব ঘটনা বলল। সব শুনে ও স্তম্ভিত হয়ে গেল। মহারানী চন্দ্রাবতীর অপহরণ? সূর্যপ্রতাপ চিন্তিত হয়ে বলল, তোমার কোনো আন্দাজ আছে অগ্নিসিংহ কোন দিকে গেছে? সুমন্ত সঙ্গে সঙ্গে বলল, প্রাসাদের পশ্চিম দিকে। ঠিক আছে। সূর্যপ্রতাপ তার সামনে বসে থাকা একজন সেনাপতিকে বলল, এক্ষুনি একটা সেনাবাহিনী নিয়ে সুমন্তর সাথে রওনা হয়ে যাও। সেনাপতি সঙ্গে সঙ্গে উঠে যে আজ্ঞে বলল এবং সুমন্তকে নিজের সঙ্গে নিয়ে চলে গেল। তখনই ওর নজর পড়ল ওর তাঁবুর সামনে দাঁড়ানো একটা লোকের উপর। এই লোকটার নাম দুর্গাদাস। এ ছিল বিক্রমগড়ের উপসেনাপতি আর রাজকুমার সূর্যপ্রতাপের খাস মন্ত্রণাদাতা। দুর্গাদাসকে দেখে সূর্যপ্রতাপ একেবারে চমকে উঠল। ওর সঙ্গে সঙ্গে উঠে ওর কাছে যেতে যেতে বলল, আরে তুমি কখন এলে দুর্গাদাস? জবাবে দুর্গাদাস সূর্যপ্রতাপকে তাঁবুর ভিতরে নিয়ে যেতে যেতে বলল, এই তো এক্ষুনি এসে পৌঁছলাম আপনাকে কথা বলার জন্য যে এত বড় ভালো সুযোগ আর কখনো আসবে না। কেমন সুযোগ? সূর্যপ্রতাপ হয়রান হয়ে জিজ্ঞাসা করল। দুর্গাদাস হেসে বলল, এই সময় রাজমহলে মহারাজ বীরেন্দ্র প্রতাপও নেই, আর না আছে কোনো সৈনিক, মানে ময়দান পুরো ফাঁকা। আর মহারাজও এখন একাই অগ্নিসিংহের পিছনে গেছেন। তাহলে সুযোগের সদ্ব্যবহার করা দরকার। রাজকুমার, তীর চালাও আর করে নাও একসাথে 2 শিকার। কথা শুনে প্রথমে তো সূর্যপ্রতাপ একদম গম্ভীর হয়ে গেল। তারপর ওর ঠোঁট একেবারে কুটিল হাসিতে ভরে গেল। কোন শিকারের কথা বলছিল দুর্গাদাস? রাজকুমার সূর্যপ্রতাপেরও কি কোনো গুপ্ত উদ্দেশ্য আছে? কি হতে চলেছে চন্দ্রাবতীর সঙ্গে? বীরেন্দ্র প্রতাপ কি চন্দ্রাবতীর কাছে পৌঁছতে পারবে? জানতে হলে শুনতে থাকুন রাজমুকুট, এক ঐতিহাসিক প্রতিশোধ, শুধুমাত্র চাঁদনির সঙ্গে, চাঁদনি চ্যানেলে।